নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই রয়েছে করোনায় আরও 178 জনের মৃত্যু, জানাবো গত 24 ঘন্টার করোনা পরিস্থিতি। এরপরে রয়েছে পরীমনিকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন, রয়েছে পরীমনিকে নিয়ে যা বললেন আসিফ আকবর। এছাড়া থাকছে প্রধানমন্ত্রী আপনার রাগ জিত মনে রাখেন না, আহ্বান ডাক্তার জাফরুল্লাহর। জানাবো বঙ্গবন্ধু হত্যার পেছনে কারা ছিল একদিন বের হবেই, মন্তব্য প্রধানমন্ত্রীর। এছাড়া থাকছে জিয়া ছিলেন একজন খুনি বিশ্বাসঘাতক, মন্তব্য তথ্যমন্ত্রীর। থাকছে টিকা নিয়ে আওয়ামী লীগেই অপরাজনীতি করছে, মন্তব্য মির্জা ফখরুলের। এবং সবশেষে জানাবো উৎসব রেখে ইসলামী আন্দোলনের কর্মীরা গেলেন লাশ দাফনে। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। করোনায় আরও 178 জনের মৃত্যু। দেশে করোনার সংক্রমণে গত 24 ঘন্টায় আরও 178 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 6,885 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি জানানো হয়। করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত আগের দিনের তুলনায় কমেছে। আগের দিন 197 জনের মৃত্যু এবং 8,445 জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। গত 24 ঘন্টায় মোট 33,330 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 20.66%। আগের দিন পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল 20.83%। পরীমনিকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন। মাদক মামলায় কারাগারে থাকা চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা পরীমনির মুক্তির দাবিতে জাস্টিস ফর পরীমনি ব্যানারে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অচিরেই পরীমনিকে মুক্তি দেয়া না হলে আরও কঠোর এবং বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক আব্দুল গাফফার চৌধুরী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, এ সমাবেশের সঙ্গে আন্তরিক সমর্থন জ্ঞাপন করছি। পরীমনিকে যেভাবে হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি। সমাবেশের সমন্বয়ক ও শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবিন আহসান বলেন, আমরা শুধু পরীমনির জন্য এখানে দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি সমস্ত নারীদের জন্য। পরীমনির বাসায় শুধুমাত্র 5 বোতল মদ পাওয়ার ঘটনায় তাকে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর মাধ্যমে আপনারা আমাদের নারী সমাজকে বলতে চেয়েছেন পরীমনি কতটা খারাপ। তার বিরুদ্ধে তো কেউ মামলা করেনি, তারপরেও তাকে কেন গ্রেফতার করা হলো, কিন্তু আপনারা তার বিচার করছেন। বনানী, গুলশান, উত্তরা সব স্থানে মদের বোতল পাওয়া যায়, কই তাদের তো কোনো বিচার হয় না। অচিরেই পরীমনিকে মুক্তি দেয়া না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তিনি। সমাবেশে উপস্থিত পরিচালক রাশিদ পলাশ বলেন, পরীমনি একজন শিল্পী, তাকে নিয়ে এই হেনস্থা মেনে নেওয়া যায় না। আমরা বলতে চাই পরীমনি আমাদের মাঝে ফিরে আসুক, তাকে অবিলম্বে মুক্তি দেয়া হোক। সমাবেশে আরো উপস্থিত ছিলেন মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের কো-ফাউন্ডার মুশফিকা লাইজু, মানবাধিকার কর্মী বেগম জোনাকি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি শরীফুজ্জামান শরীফ, ছাত্র ইউনিয়নের সহসভাপতি আনিক রায় প্রমুখ। এদিকে পরীমনিকে নিয়ে যা বললেন আসিফ আকবর। বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই নানা বিষয় লিখতে দেখা যায়। আসিফ এবার কলম ধরলেন পরীমনিকে নিয়ে। পরীমনির মুক্তির দাবিতে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এই সঙ্গীত শিল্পী। ফেসবুকে পরীমনিকে নিয়ে তিনি লিখেছেন, ইন্টারন্যাশনাল ম্যাগাজিন ফোর্বসের বিশ্লেষণে মেয়েটা ছিল শোবিজে একজন প্রভাবশালী নারী। বাংলাদেশের ফেসবুক জগতে তার ছিল সর্বোচ্চ কোটি ফলোয়ার। এই নিয়ে মিডিয়া সহ দেশের মানুষের গর্বের শেষ ছিল না। তিনি পরীমনির ব্যক্তিজীবন ও মফস্বল থেকে উঠে আসার গল্প বলতে গিয়ে লেখেন, মা আগুনে পুড়ে মরেছেন 2 মাস কষ্ট পেয়ে, ব্যবসায়িক কারণে মেয়েটার বাবাও খুন হয়েছেন, সাপলুডুর সাপগুলো পুষে মইগুলো বেয়ে বেয়ে মেয়েটা হয়তো একটা জায়গায় পৌঁছেছে। মফস্বলের একটা মেয়ে এত উঁচুতে পৌঁছানোর পেছনে অবশ্যই যোগ্যতা ছিল, রহস্যের তো শেষ নেই। রঙিন দুনিয়ায় সব মেয়েরা খারাপ আর পুরুষরা মহান। তারকাদের প্রতি সাধারণ মানুষের দেয়া সম্মানকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার জন্য ঘোর একটা গায়েবী অভিশাপ। মেয়েটা দেশের সবচেয়ে বড় আলোচিত ক্রিমিনাল হয়ে গেল হঠাৎ করেই। সারা দেশের গলিতে গলিতে এরকম মজায় মত্ত থাকি আমরা ভোগী পুরুষরা, দোষ হয় শুধু মেয়েদের। সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দুতে তারাই। এই মেয়েটাকে এতটা পথ কাদের শেল্টারে এসেছে, সেই রহস্য উন্মোচন হবে না কখনো। মেয়েটা অবশ্যই ভালো অভিনেত্রী, মেয়েটা দেশকে আরো সার্ভিস দিতে পারত। দেশ নেয়নি হয়তো সে মুক্তি পেয়ে আন্তর্জাতিক তারকা হয়ে যাবে। নাচতে নেমে ঘোমটা দেওয়ার পুরনো কথাটা মনে পড়ে গেল। আবার লোকাল ভাষায় ঘোমটার নিচে পোংটা নাচে, এই বাক্যটাও সামনে চলে এলো। প্রধানমন্ত্রী আপনার রাগ জিত মনে রাখেন না, আহ্বান ডাক্তার জাফরুল্লাহর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আপনি দেশে ফিরে বলেছিলেন আমার বাবার মৃত্যুতে তোমরা কাঁদোনি,
আমি তোমাদের কাঁদিয়ে ছাড়বো। তাই তিনি আজ আমাদের সবাইকে কাঁদাচ্ছেন। ভ্যাকসিন দেওয়ার কথা বলে ভ্যাকসিন দেন না। যেখানে $7.5 ভালো ভ্যাকসিন কেনা যেত, তা না করে বেশি দাম দিয়ে অন্য টিকা কিনলেন। তিনি বলেন, আজকে গোয়েন্দা বাহিনী অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য পরিমণি আবিষ্কার করেন, সম্রাট আবিষ্কার করেন, ক্যাসিনো করেন। এখনো ওটাই হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, ধানাই পানাই বন্ধ করেন। আপনার রাগ জিত মনে রাখেন না। আপনার মনের ব্যথা আমি বুঝি। আপনি পরিবারের সবাইকে হারিয়েছেন। শুক্রবার এক সমাবেশে সভাপতির বক্তব্যে জাফরুল্লাহ এসব কথা বলেন। সবার জন্য টিকা নিশ্চিত করা, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ও জনজীবন সচল রাখার দাবিতে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী অনুসারী পরিষদ নাগরিক সমাবেশের আয়োজন করে। সমাবেশে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বঙ্গবন্ধু হত্যার পেছনে কারা ছিল একদিন বের হবেই, মন্তব্য প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার হত্যার বিচারের রায় কার্যকর করা হয়েছে। তার হত্যার ষড়যন্ত্রের পেছনে কারা ছিল সেটাও একদিন বের হয়ে আসবে। আমরা জাতির পিতার হত্যার বিচারের রায় কার্যকর করেছি। জাতীয় 4 নেতা হত্যার বিচারও সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ৭১-এর মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সংবিধানে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের সুযোগ বন্ধ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে আরো বলেন, ঘাতক চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী চক্রের যেকোনো অপতৎপরতা, ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। জিয়া ছিলেন একজন খুনি বিশ্বাসঘাতক, মন্তব্য তথ্যমন্ত্রীর। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমান ছিলেন কার্যতপক্ষে একজন খুনি ও বিশ্বাসঘাতক। বিএনপির নেতারা ক্রমাগতভাবে বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করে আসছে। তারা একজন খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টা চালায়। জিয়াউর রহমান ছিলেন কার্যতপক্ষে একজন খুনি ও বিশ্বাসঘাতক। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে তিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। ওই খুনির দলের রাজনীতি যারা করেন তারা বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করে। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টিকা নিয়ে আওয়ামী লীগই অপরাজনীতি করছে, মন্তব্য মির্জা ফখরুলের। করোনা ভাইরাসের টিকা নিয়ে বিএনপি নয়, আওয়ামী লীগই অপরাজনীতি করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারদলীয় মন্ত্রী ও নেতাদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের কোনো বিজ্ঞান ও বাস্তবসম্মত ব্যবস্থাপনা সরকার তৈরি করতে পারেনি। উপরন্তু দুর্নীতির আশ্রয় নিয়ে উৎস থেকে টিকা প্রাপ্তির সম্ভাবনাকে বিনষ্ট করেছেন তারা। বিএনপি মনে করে, টিকা নিয়ে বিএনপি কোনো রাজনীতি করছে না, অপরাজনীতি করছে আওয়ামী লীগ সরকার। মিথ্যা ভুল তথ্য দিয়ে একদিকে জনগণকে প্রতারণা করছে, অন্যদিকে জনগণকে চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে ফেলেছে। উৎসব রেখে ইসলামী আন্দোলনের কর্মীরা গেলেন লাশ দাফনে। খুশির ঈদের নামাজ পড়ে তারা নিজেদের মতোই পালন করছিলেন উৎসব। সবাই পশু কোরবানিতে ব্যস্ত। কেউ বা গরিবদের মাঝে বস্ত্র বিতরণ করছিলেন। এরই মধ্যে হঠাৎ খবর এলো হাসপাতালের করোনা ওয়ার্ডে এক বৃদ্ধ মারা গেছেন। করোনা সংক্রমণের আশঙ্কায় তার লাশ ফেলে পালিয়ে গেছেন স্বজনরা। তখন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড শয্যার প্রকট সংকট। সময়ের সঙ্গে করোনা উপসর্গ নিয়ে শয্যার জন্য রোগীদের লাইন দীর্ঘ হচ্ছিল। তাই শয্যা খালি করতে হাসপাতাল থেকে ফোন আসে তাদের কাছে। ঈদের উৎসব শিকেই তুলে পাশে দাঁড়াতে বেরিয়ে পড়েন তারা। করোনার ভয় উপেক্ষা করে হাজির হন হাসপাতালের করোনা ওয়ার্ডে। নিজেরা ভ্যানে করে লাশ নিয়ে যান আঞ্জুমানি হেমায়েত ইসলামে। সেখানে গোসল করিয়ে যখন দাফনের প্রস্তুতি নিচ্ছিল তখন মৃতের স্বজনরা গিয়ে উপস্থিত হন। দূর থেকে দাঁড়িয়ে স্বজনরা শুধু দাফন প্রক্রিয়া দেখছিলেন। করোনা সংক্রমণের ভয়ে তারা কাছে আসেননি। শুধু এই একটি ঘটনা নয়, তাদেরকে এরকম শত শত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। 2000-এর বেশি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের দাফন করেছেন তারা। এই তারা হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবক, যারা জীবনের ঝুঁকি নিয়ে করোনা ও উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের দাফন করেছেন। যেখানে করোনায় কেউ মারা গেলে ভয়ে প্রতিবেশীরা তো দূরের কথা, নিকট স্বজনরা পর্যন্ত কাছে ঘিসতেন না। তখন সমস্ত ঝুঁকির কথা চিন্তা করেও এগিয়ে আসেন স্বেচ্ছাসেবীরা। করোনায় দাফন সেবার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনের কর্মীরা। শেষ বিদায়, মৃতদেহের গোসল, কাফন এবং প্রয়োজনে কবরস্থানে গিয়ে দাফন করেছেন কর্মীরা। বরিশালে চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস 250 জনের মতো মানুষকে ফ্রি অক্সিজেন বিতরণ করেছে। একই জেলায় করোনায় মৃত 179 জন গোসল ও দাফন কাফন সম্পন্ন করা হয়েছে। ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থাও করা হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও শায়েকে চরমোনাই
মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকে চরমোনাই সম্প্রতি কালের কণ্ঠকে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কর্মী করোনাকালে স্বেচ্ছাসেবকের কাজ করেছেন। আর পোশাক পরিহিত ভলান্টিয়ার সার্ভিস যুক্ত আছেন হাজার হাজার কর্মী। তারা করোনা এবং উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের দাফন কাফন করাচ্ছেন। এ পর্যন্ত ২,০০০-এর বেশি ব্যক্তিকে দাফন করেছেন কর্মীরা। এখন এই ৩ বিধিনিষেধ চায় জাতীয় কমিটি। ঈদ-উল আজহার তৃতীয় দিন থেকে সারা দেশে টানা ১৯ দিন কঠোর বিধিনিষেধ রাখার পর জীবন জীবিকার জন্য গত ১১ আগস্ট থেকে শিথিল করেছে সরকার। সেদিন থেকে সবকিছু খুলে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ৩টি বিষয় বিধিনিষেধের পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ৩ পরামর্শের কথা জানান কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। কমিটির সভাপতি বলেন, ৩টি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো এখনো বিধিনিষেধের আওতায় থাকা উচিত। তার মধ্যে প্রথমেই রয়েছে পর্যটন কেন্দ্রগুলো খুলে না দেওয়া, দ্বিতীয়ত সব সভা সমাবেশ বন্ধ করে দিতে হবে, হোক সেটা রাজনৈতিক বা দলীয় বা ধর্মীয়, তৃতীয়ত রেস্টুরেন্টগুলো খোলা থাকলেও যেন সেখানে বসে খাওয়া দাওয়া বা আড্ডা না হয়, সেখানে শুধু খাবার বিক্রি হবে। অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, এই ৩টা বিষয় বিধিনিষেধ আরোপের জন্য আমরা সরকারকে বিশেষভাবে বলছি, আমাদের আরো কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে, সে অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আর নয়তো বড় কোনো বিপদের মুখোমুখি হতে হবে, এমন শঙ্কার কথাও জানান তিনি। তিনি বলেন, আমরা তো লকডাউনের ফল পেয়েছি। দেশের সংক্রমণের হার যেখানে ছিল ৩২%-এর বেশি, তা ১২% কমে এখন ২০%-এর মধ্যে চলে এসেছে। তার মানে লকডাউন কার্যকর হয়েছে। সুতরাং এই মুহূর্তে বিধিনিষেধগুলো তুলে নেওয়ার ব্যাপারে আমাদের আরেকটু ভেবে নেওয়া উচিত। সরকার কারিগরি কমিটির পরামর্শ কতটুকু বাস্তবায়ন করছে বা করেননি, এমন প্রশ্নের উত্তরে শহীদুল্লাহ বলেন, সরকার যে আমাদের কোনো পরামর্শ নেয়নি তা নয়, অনেক পরামর্শই নিয়েছে এবং বাস্তবায়ন করছে। খালেদা জিয়ার জন্মদিন ৬টি, এটা তামাশা, মন্তব্য সেতুমন্ত্রীর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যাকে দেশনেত্রী বলেন তার জন্মদিন ৬টি, এর চেয়ে বড় তামাশা আর কিছু নয়। শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। বিএনপি কর্মসূচি পরিবর্তন নিয়ে বিএনপি মহাসচিবের কাছে জানতে চেয়ে তিনি বলেন, আপনারা কর্মসূচি পরিবর্তন করেছেন, কিন্তু বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিনের কর্মসূচি তো রয়েই গেল, এর শেষ কোথায়? তিনি বলেন, আওয়ামী লীগ উদার গণতন্ত্র এবং রাজনীতিতে বিশ্বাসী বলে এত রক্তঘাতের পরেও এদেশে আপনারা রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম হত্যাকাণ্ড ১৫ আগস্ট, রক্তাক্ত বিশ্বাসঘাতকতায় কালিমা লিপ্ত অধ্যায় ৭৫-এর ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দীন আহমেদের সভাপতিত্বে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বিএমএর সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। এছাড়াও বিএসএমএমইউতে বক্তব্য রাখেন সাচিপের সভাপতি ডাক্তার ইকবাল আর্সেনাল, সাধারণ সম্পাদক ডাক্তার এম এ আজিজ, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা প্রমুখ।